বাংলা ক্লাসে আপনাদের আবারও স্বাগতম জানাই। আমরা বাংলা সিটেট পরীক্ষার যে বাংলা ক্লাস আমরা প্রতিনিয়ত কন্ডাক্ট করতে চলেছি। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্মুখে রয়েছে একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার। তো সেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আমরা আজকে আপনাদের সম্মুখে সলভ করব। এখানে সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে টোটাল 30টি প্রশ্ন রয়েছে। এখানে প্যাসেজ থাকছে, প্যাসেজ থেকে 15 মার্ক এবং প্যাডাগজি থেকে 15 মার্ক। ঠিক আছে, তো প্যাসেজ প্লাস প্যাডাগজি এই সবগুলি আনসার আজকে কিন্তু আপনারা সলভ আমি আপনাদের করে দেব এবং যতটুকু সম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অফিসিয়াল আনসারকে সহযোগে। সুতরাং শেষ পর্যন্ত সাথে থাকুন, ক্লাসটি ভালো মতো বোঝার চেষ্টা করুন, কারণ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি ভালো করে স্টাডি করতে পারেন তাহলে অবশ্যই একটা ভালো রেজাল্ট করতে পারবেন। তো এখানে একটা কথা হচ্ছে, স্যার এই যে পেপারটি হচ্ছে পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 কোনটি পেপার, সেটা আমি বলবো। তার আগে আপনাদের একটি কথা বলে দিই, প্রত্যেকটা ক্লাসে আমি বলি পেপার 1, পেপার 2 যাই হোক না কেন, তারপর ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 যাই হোক না কেন, আমাদের সিলেবাস এবং কোয়েশ্চন প্যাটার্ন কিন্তু একদম সেম আসে। পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 যাই বলুন না কেন, যদি বাংলা আপনার একটি সাবজেক্ট হিসেবে যদি আপনার থেকে থাকে তাহলে এই ক্লাসটি শুধুমাত্র আপনার জন্য এবং আপনারই জন্য। ঠিক আছে, সুতরাং শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা এই প্যাসেজের কারেক্ট আনসারগুলো সলভ করব, তারপর প্যাডাগজির কারেক্ট আনসারগুলো আমরা সলভ করব। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটা দীর্ঘ প্যাসেজ রয়েছে। আমরা সম্পূর্ণ প্যাসেজটা পড়ব না, আমরা সরাসরি চলে যাই এই প্যাসেজের আমরা যে প্রশ্ন উত্তরে। প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের 121 নম্বর প্রশ্নে কি বলেছে দেখি, গদ্যাংশটির উদ্দেশ্য কি? লোকসাহিত্যের একটি বিশেষ শাখার ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ, লোক সংস্কৃতির সামগ্রিক গুরুত্ব বর্ণনা, লোক সংস্কৃতির বিভিন্ন শাখার তুলনামূলক আলোচনা, লোকসাহিত্যের একটি বিশেষ শাখার বৈশিষ্ট্য প্রদর্শন। এই চারটা অপশন আমরা দেখলাম। এবার আমরা চলে যাব একটু প্যাসেজে। প্যাসেজে একটু হালকা করে আপনারা পড়ুন যে কি ব্যাপার রয়েছে। এবারে দেখুন সম্পূর্ণ প্যাসেজ আমি আপনাদের সম্মুখে একটু হাইলাইট করে দিচ্ছি। এবার দেখুন প্রত্যেকটা লাইন কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। এখানে দেখুন প্যাসেজের সেকেন্ড প্যারাগ্রাফে কি লেখা আছে, লোকসাহিত্যের অন্যান্য বিষয়ের মতো প্রবাদ ও গোষ্ঠী জীবনের সম্পদ। ঠিক আছে, অর্থাৎ লোকসাহিত্যের কথা বলা হয়েছে। আবার এখানে দেখুন বলেছে যে প্রবাদ লোকসাহিত্যের একটা অংশ বা একটা সম্পদ আমরা বলতে পারি। এখানে বলেছে প্রবাদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে যেসব বৈশিষ্ট্য বিশেষভাবে লক্ষণীয় সেগুলি। তার মানে লোকসাহিত্যের একটা অংশ হচ্ছে প্রবাদ, আর প্রবাদের বৈশিষ্ট্য এইগুলি। তো আলটিমেটলি লোকসাহিত্যের যে বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্য সম্বন্ধে এখানে আলোচনা করা হয়েছে। তো এই ধরনের অপশন দেখুন কোথায় রয়েছে। এই দেখুন, লোকসাহিত্যের একটা বিশেষ শাখা হচ্ছে কি, লোকসাহিত্যের একটা বিশেষ শাখা হিসাবে আমরা ধরে নিতে পারি প্রবাদ প্রবচন। তো এই প্রবাদ প্রবচনের কি দেওয়া আছে, এখানে বৈশিষ্ট্য দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন ডাইরেক্ট লোকসাহিত্যের একটা বিশেষ শাখা রয়েছে যেটা হচ্ছে প্রবাদ প্রবচন, আর প্রবাদ প্রবচনের বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, সুতরাং এটা আলোচনা। এখানে তুলনামূলক, এখানে আমরা কখনো এখানে কম্পারেটিভলি আমরা কিছু পাইনি। সামগ্রিক লোকসাহিত্যের একদম সম্পূর্ণ যে লোকসাহিত্য নিয়ে আলোচনা করা হচ্ছে এখানে এদের কোনো কিছু নেই, আর ভাষাতাত্ত্বিক বিশ্লেষণও করা হয়নি। সুতরাং অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। নেক্সট, প্রবাদ হচ্ছে, প্রবাদ কি? সুদীর্ঘ জীবন অভিজ্ঞতার সংহত অভিব্যক্তি, সমাজ নিরপেক্ষ ব্যক্তি অভিজ্ঞতার খণ্ডিত অভিব্যক্তি। এখানে ক এবং খ দুটোই ঠিক, ক ঠিক খ ভুল, ক ভুল এবং খ ঠিক, ক এবং খ দুটোই ভুল। এই ক্ষেত্রে প্রবাদ হচ্ছে সুদীর্ঘ জীবন অভিজ্ঞতার সংহত অভিব্যক্তি। এখানে আমরা এখানে পাবো, দেখুন কোথায় রয়েছে, আমরা একটু প্যাসেজে আমরা একটু দেখে নেই। এই দেখুন, প্রবাদ হচ্ছে কি, প্রবাদ হলো একটি ছোট বাক্য যার ভিত্তিতে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, যার ভিত্তিতে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। প্রবাদ গোষ্ঠী জীবনের অভিজ্ঞতার সংক্ষিপ্ত সরস অভিব্যক্তি। ঠিক আছে, তারপর সমাজে প্রচলিত আচার ব্যবহার, এই সবগুলি আমরা এই প্রবাদের মাধ্যমে পাই। ঠিক আছে, তো প্রবাদ হচ্ছে কি, আমরা এইমাত্র পেলাম যে প্রবাদ কি, সুদীর্ঘ জীবন অভিজ্ঞতার একটা অভিব্যক্তি। সুদীর্ঘ জীবন অভিজ্ঞতা, তাই না? এখানে দেখুন আমাদের জীবনের সঙ্গে রিলেটেড কিছু কথা রয়েছে। দেখুন, গোষ্ঠী জীবনের অভিজ্ঞতার একটা অভিব্যক্তি। গোষ্ঠী জীবনের, প্রবাদ হচ্ছে কি গোষ্ঠী জীবনের অভিজ্ঞতার একটা সরস অভিব্যক্তি, বা প্রবাদ হচ্ছে একটা দীর্ঘ অভিজ্ঞতা। তার মানে সুদীর্ঘ অভিজ্ঞতা বলেছে, সুতরাং সুদীর্ঘ জীবন অভিজ্ঞতার সংহত অভিব্যক্তি, এটা হবে কারেক্ট।
আর সমাজ নিরপেক্ষ ব্যক্তি অভিজ্ঞতার যে খণ্ডিত অভিব্যক্তি সেটা কিন্তু আমরা প্যাসেজে পাইনি, সুতরাং এটা হবে ভুল। সুতরাং ক ঠিক এবং খ ভুল, অপশন নাম্বার 2 এই ক্ষেত্রে কারেক্ট আনসার। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বলবেন ভাই, আমরা যতটুকু চেষ্টা করব। আপনাদের ক্লাসটা একটু দীর্ঘ ক্লাস হবে, কারণ আমি ঝটপট করবো না, একদম আস্তে আস্তে আপনাদেরকে সবগুলা জিনিস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, একটু সময় লাগবে ক্লাসে, সুতরাং শেষ পর্যন্ত সাথে থাকুন। এগুলোর মধ্যে কোনটি প্রবাদের বৈশিষ্ট্য নয়? এখানে কয়েকটা দিচ্ছে, কোনটা প্রবাদের বৈশিষ্ট্য নয় আমাদের বলতে হবে। একটা হচ্ছে দুর্বোধ্যতা, একটা হচ্ছে সরসতা, একটা হচ্ছে স্মরণযোগ্যতা, একটা হচ্ছে সার্বজনীনতা। তো সম্পূর্ণ প্যাসেজটা আমাদের পড়তে হবে, পড়লে আমরা একটু বুঝবো। এখানে দেখুন, প্রবাদ ছোট বলে সেটা মনে রাখা সহজ, মানে কি সেটা স্মরণযোগ্যতা। তাই একে ছত্রের প্রবাদই বেশি শোনা যায়, একজন অনায়াসে অন্যজনের কাছ থেকে শুনে সেটা স্মরণে রাখতে পারে এবং সুযোগ পেলে সেটা প্রবাদ ব্যবহার করতে পারে, মানে সেটা কি মনে থাকে বা স্মরণযোগ্যতা। একটু আগে আমরা পেয়েছিলাম কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম এটা হচ্ছে কি একটা সরস অভিব্যক্তি, তার মানে তার সরসতাও তার মধ্যে রয়েছে। ঠিক আছে, সরসতা রয়েছে। তারপর সেটা সবাই ব্যবহার করতে পারে, যখন সুযোগ পায় তখন সবাই ব্যবহার করতে পারে। সুতরাং এখানে আমরা কোনটা কোনটা পেলাম, 1 নম্বর আমরা পেলাম স্মরণযোগ্যতা, তারপর সরসতা পেলাম, আর সেটা সবাই ব্যবহার করতে পারে, এটা আমরা পেয়েছি। সুতরাং এই 3টা কারেক্ট। এখানে 9 কোনটি, 9 হচ্ছে দুর্বোধ্যতা, তার মানে অপশন নাম্বার এ দুর্বোধ্যতা ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছেন। তারপর দেখি, প্রবাদের মধ্যে মানব চরিত্রের কোন দিকটি তুলনামূলকভাবে বেশি প্রকাশ পায়? প্রবাদের মধ্যে মানব চরিত্রের কোন দিকটা তুলনামূলকভাবে বেশি প্রকাশ পাবে? সমালোচনার যোগ্যতার চেয়ে প্রশংসার যোগ্যতার, দুর্বলতার চেয়ে সবলতার, গুণাবলীর চেয়ে ত্রুটি বিচ্যুতির, দোষাবলীর চেয়ে গুণাবলী। এবারে আমরা প্যাসেজে যাব, প্যাসেজে গিয়ে আমরা একটু স্টাডি করব। আমরা প্রথমে প্রশ্ন পড়বো, তারপর প্যাসেজে যাব। এখানে দেখুন কি বলেছে, সেই হিসাবে মানব চরিত্রের সৎ গুণাবলী যেরকম সমাদর লাভ করেনি, আসলে প্রবাদের মাধ্যমে ত্রুটি বিচ্যুতির যতখানি সমালোচনা করে, আমরা আনসার এখান থেকে স্টার্ট হবে, প্রবাদের মাধ্যমে ত্রুটি বিচ্যুতির যতখানি সমালোচনা করা হয় সে অনুপাতে গুণাবলী প্রশংসা করা হয় না। তার মানে গুণাবলী প্রশংসার থেকে ত্রুটি বিচ্যুতির সমালোচনাটা একটু বেশি করা হয়। এই ক্ষেত্রে এখানে দেখুন, গুণাবলীর চেয়ে ত্রুটি বিচ্যুতি হবে কারেক্ট আনসার। গুণাবলীর চেয়ে ত্রুটি বিচ্যুতিটা বেশি প্রকাশ পায় প্রবাদের মধ্যে, সুতরাং 124 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হবে কি অপশন নাম্বার 3। তারপর আপনারা দেখুন, প্রবাদসমূহ সংরক্ষণের প্রধান দায়িত্ব বহন করে কারা? প্রবাদসমূহ সংরক্ষণের যে দায়িত্ব সেটা কারা বহন করে? পুরুষ সমাজ, পণ্ডিত সমাজ, ছাত্র সমাজ না মহিলা সমাজ? এখানে কারেক্ট আনসার দেখুন, প্যাসেজ ছাড়া আপনার যদি মনে হয় যে এই প্রশ্নের আনসার পুরুষ সমাজ হতে পারে, তখন কিন্তু আপনি ভুল করবেন, কারণ আপনি জানেন পুরুষ সমাজ, কিন্তু প্যাসেজে যা আছে তা কিন্তু আমাদেরকে দিতে হবে। তো সুতরাং এখানে আমরা প্যাসেজে যাব, প্যাসেজে দেখুন, আরেকটি বিষয়, প্রবাদ যতদূর সম্ভব মেয়েরাই বেশি ব্যবহার করে থাকে, আর শুধু প্রবাদ রচনাই করে না, তারা সেগুলি ধরে রাখার দায়িত্ব পালন করে। তার মানে প্রবাদ কারা ধরে রাখার দায়িত্ব পালন করে? মেয়েরা। কারা? মেয়েরা। তো মেয়েরা বলতে এখানে অপশন কি দিয়েছে, লেডিস বা গার্লস? এখানে অপশন আমরা কি দেখলাম, এখানে দেখুন দেওয়া আছে কি অপশন নাম্বার 4 এ দেখুন তো কি দেওয়া আছে ভাই, মহিলা সমাজ। অর্থাৎ কি প্রবাদ সময়ের সংরক্ষণের দায়িত্ব কাদের হাতে রয়েছে? মহিলা সমাজের হাতে রয়েছে। তারপরে দেখুন 126 নম্বর প্রশ্নে কি বলেছে, উল্লেখিত কোন দুটি শব্দ একই সমাসের দৃষ্টান্ত স্বরূপ? নিচের কোন দুইটা শব্দ একই সমাসের দৃষ্টান্ত? লোকসাহিত্য রীতিনীতি, রীতিনীতি এবং স্বভাব চরিত্র, প্রাণ সম্পদ এবং আচার ব্যবহার, সমাজ মানুষ এবং ত্রুটি বিচ্যুতি। এই ক্ষেত্রে আপনাদের সমাজ সম্বন্ধে কিছুটা ধারণা থাকতে হবে, মানে বাংলা গ্রামারের কনসেপ্ট জানতে হবে। তো আমি এখানে সমাজ নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব না, সমাসের ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে প্রোভাইড করে দেওয়া আছে, আপনারা দেখে না থাকলে কাইন্ডলি দেখে নেবেন। একটি কবিতার মাধ্যমে, মাত্র একটি কবিতা, 6 লাইনের ছোট্ট একটি কবিতা, ঠিক আছে, এই কবিতার মাধ্যমে আমি আপনাদের সম্পূর্ণ 6টি সমাস ভালোভাবে ডিটেলস বুঝিয়ে দিয়েছি। বেশি লম্বা ভিডিও নয়, ছোট একটা ক্লাস, সেটা আপনারা দেখে নেবেন। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার যেটি হবে রীতিনীতি এবং স্বভাব চরিত্র। কারণ রীতিনীতি মানে রীতি ও নীতি দ্বন্দ্ব সমাস, স্বভাব চরিত্র মানে স্বভাব ও চরিত্র, এটা হচ্ছে স্বভাব চরিত্র। এই দুটাই কিন্তু দ্বন্দ্ব সমাসের উদাহরণ। তো বলেছি এখানে কোন দুইটা একই সমাসের উদাহরণ, সুতরাং এখানে রীতিনীতি এবং স্বভাব চরিত্র
এই দুটি দ্বন্দ্ব সমাস অর্থাৎ একই সমাসের উদাহরণ। তারপর দেখুন হরিগুষ্যের গোয়াল প্রবাদটির অর্থ কি? এই প্রবাদের অর্থ কিন্তু আপনারা প্যাসেজে খুঁজে পাবেন না। অযথা প্যাসেজে খুঁজে আপনারা সময় নষ্ট করবেন না। একথায় শেষ, ব্যাকরণের যেসব প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসবে সেটা আপনারা প্যাসেজে খুঁজে অযথা সময় নষ্ট করতে যাবেন না। এটা কারেক্ট অ্যান্সার আপনাকে জানতে হবে ব্যাকরণের প্রশ্নগুলি। তো 127 নম্বরের কারেক্ট আনসার হবে কি? অকারণে হই হট্টগোলের জায়গা। অকারণে হই হট্টগোলের জায়গা ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন আরেকটা প্যাসেজ দেওয়া আছে, ঠিক আছে? 128 থেকে 135 নম্বরের প্রশ্নগুলো আমরা করব, সেখানে আরেকটা প্যাসেজ দেওয়া আছে। এখানে দেখুন, এখানে আমরা প্রথমে দেখে নিই, উদ্ধৃত গদ্যাংশটি জীবন বিদ্যামূলক, জীবনীমূলক, জীবনাদর্শমূলক না জীবন সমস্যামূলক? এখানে কারেক্ট আনসার কি? এখানে আমরা প্যাসেজটা একটু হালকা করে দেখবেন। রামকৃষ্ণের মতে মানুষের জীবভাব হয়তো তার সৃষ্টি করে ক্ষুদ্র স্বার্থ সৃষ্টির প্রতি আকর্ষণ, বা মনুষ্যত্ব, ঈশ্বরত্ব, জীবভাব, দেবভাব এই দুটি ধারার সমন্বয়ের মাধ্যমে রামকৃষ্ণ দেখেছেন মানবিক গুণ বিকাশের পথে ঈশ্বর প্রকাশিত হচ্ছেন মানব জীবন। অর্থাৎ কি, এখানে শ্রী রামকৃষ্ণদেবের যে জীবনাদর্শ এটা কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। রামকৃষ্ণর জীবনাদর্শের মধ্যে কি ছিল? এখানে দেখুন, তিনি যত মত তত পথ, যা নিঃস্বার্থ কর্মের মধ্যে মানুষের মনে অখণ্ড জীবের মধ্যে জাগরণ ঘটায় তিনি গ্রহণ করেছেন, শ্রদ্ধা করেছেন। মানে শ্রী রামকৃষ্ণর যেটা জীবন আদর্শ এটা এখানে আলোচনা করা হয়েছে। সুতরাং এটা হচ্ছে কি, এটা কারেক্ট আনসার হবে জীবন আদর্শমূলক। অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। জীবভাব প্রবল হলে কোন বুধের প্রাবল্য ঘটে? জীবভাব যদি প্রবল হয়ে ওঠে, সবচেয়ে বেশি হয়ে ওঠে, তো এখানে বলেছে যে কোন বুধের প্রাবল্য ঘটে? জীবনের ঐক্যবোধের, অখণ্ড মনুষ্যত্ববোধের, নিঃস্বার্থ জীবনবোধের না সংকীর্ণ স্বার্থবোধের? তো 129 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার কোনটি হবে? এটা আমরা একটু প্যাসেজে আমাদেরকে যেতে হবে। প্যাসেজে গেলে আমরা একটু দেখব কোথায় রয়েছে, আমাদেরকে একটু কিন্তু খুঁজতে হবে। আমি তো কিন্তু আপনাদের সঙ্গেই খুঁজছি। এখানে দেখুন, শ্রী রামকৃষ্ণের মতে মানুষের জীবভাব হয়তো তার সৃষ্টির মধ্যে ক্ষুদ্র স্বার্থ সৃষ্টির প্রতি আকর্ষণ। ক্ষুদ্র স্বার্থ সৃষ্টির প্রতি আকর্ষণ মানে সেটা কি? ছোট্ট স্বার্থ সিদ্ধি। তো ছোট্ট স্বার্থ সিদ্ধি বলতে এখানে আমরা সংকীর্ণ, সংকীর্ণ মানে ছোট বা একেবারে নাই বলতে বোঝানো হয়। সুতরাং এখানে সংকীর্ণ স্বার্থবোধ, এটা কিন্তু এখানে নিঃস্বার্থ বলা হয়নি, ক্ষুদ্র বলেছে, মানে কিছু হলেও আছে, সুতরাং নিঃস্বার্থ হবে না। অখণ্ড না, জীবনের ঐক্যবদ্ধ হলোই না, সুতরাং সংকীর্ণ স্বার্থবোধের প্রাবল্য ঘটে, এটা হবে কারেক্ট আনসার। তারপর দেখুন কোয়েশ্চন নাম্বার 130, শ্রী রামকৃষ্ণর মত বা বিশ্বাস অনুযায়ী যথার্থ মানব ভাবই দেবভাব, যথার্থ মনুষ্যত্বই জীবভাব। 130 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? যথার্থ মানব ভাবই হচ্ছে কি দেবভাব, আর যথার্থ মনুষ্যত্বই হচ্ছে কি জীবভাব। তো এটা কারেক্ট আনসার কোনটি হবে দেখি। এখানে দেখুন কি বলেছে, কিন্তু তার অন্তরের দেবভাব শ্রী রামকৃষ্ণের দৃষ্টিতে যেটি যথার্থ মানবতার, তা এগিয়ে নিয়ে যেতে বৃহত্তর মানব কল্যাণের পথে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ শ্রী রামকৃষ্ণ বলতে চেয়েছেন যে দেবভাবটা কি করেছে? দেবভাবটা মনুষ্যত্বের বিকাশের সঙ্গে একটা জড়িত আছে মানুষের জীবনে। এটা এটা হচ্ছে মনুষ্যত্ব অর্জনের মধ্য দিয়ে মানুষের অন্তরে ঘটেছে অখণ্ড ঈশ্বরত্বের উপলব্ধি। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে যথার্থ মানবভাব যদি হয় তখন সেখানে ঈশ্বর পাওয়া যায়, অর্থাৎ সেটাই হচ্ছে কি দেবভাব। এটা হবে কারেক্ট আনসার, এটা ভুল। সুতরাং এখানে আমাদের কারেক্ট আনসার কোনটি হবে? 130 অপশন নাম্বার 1। 1 নম্বরে ক ঠিক কিন্তু খ ভুল। এই ধরনের স্টেটমেন্টের প্রশ্ন আপনারা পাবেন, খুব ভালো করে দেবেন। তারপর দেখুন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্য থেকে লক্ষ্য এবং উপায়ে এর সঠিক সম্পর্ক শনাক্ত করুন। অদ্বৈত ভাব সেটা এক বিশেষ মত ও পথের প্রতি পক্ষপাত। ঈশ্বরত্ব লাভ করা যায় অনাসক্ত প্রেম এবং কর্ম প্রচেষ্টার মাধ্যমে। অদ্বৈত ভাব লাভ করা যায় বিভিন্নতার প্রতি অনাস্থা দিয়ে। ঈশ্বরত্ব লাভ করা যায় ক্ষুদ্র স্বার্থ চেতনার প্রতি আসক্তি হয়। তো এখানে কোনটি কারেক্ট, কোনটার সঙ্গে কোনটা মিলছে সেটাকে আমাকে বলতে হবে। তো এখানে আমরা একটু প্যাসেজে যাব। প্যাসেজে গিয়ে দেখুন এখানে কি বলেছে।
মানুষের মনে অন্তরে দেববা বা ভগবান পাওয়া যায়। ঠিক আছে, শ্রীরামকৃষ্ণ দৃষ্টিতে এটা বলেছেন যে ভগবান বা ঈশ্বরের লাভ লাভ মানুষ লাভ করতে পারে বৃহত্তর মানব কল্যাণের পথে। অনাসক্ত প্রেম এবং কর্ম প্রচেষ্টার মধ্য দিয়ে জাগরিত হয় মানুষ, সমাজ এবং ঈশ্বর ভাবের ঐক্য। অর্থাৎ ঈশ্বর লাভ বা ঈশ্বর ভাবের যেটা ঐক্য, সেটা কিসের মাধ্যমে মানুষে পায়? অনাসক্ত প্রেম এবং কর্ম প্রচেষ্টার মধ্য দিয়ে। তো এটা কারেক্ট আনসার কোনটা হবে দেখে নিন। এখানে দেখুন, এই দেখুন কি বলেছে, অপশন নাম্বার 2 তে দেওয়া আছে ঈশ্বরত্ব লাভ করা যায় কিসের মাধ্যমে? অনাসক্ত প্রেম এবং কর্ম প্রচেষ্টার মাধ্যমে ঈশ্বরত্ব লাভ করা যায়। সুতরাং এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। তারপর দেখুন, শ্রীরামকৃষ্ণের ধর্মবিশ্বাসের মধ্যে কি প্রতিফলিত হয়? সম্ভ্রান্তবাদ, সুবিধাবাদ, স্বাতন্ত্র্যবাদ না সমন্বয়বাদ? এখানে চারটা যে অপশন দেওয়া আছে, চারটা পয়েন্ট, এই চারটা পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটি আমরা প্যাসেজে পাবো, কোন শব্দটা আমরা পয়েন্টে পাবো? এখানে দেখুন সহজেই এখানে নিচে দেওয়া আছে কি, তত্ত্ব মত পথ জীবন আদর্শের মধ্যে ঘটে যথার্থ সমন্বয়। অর্থাৎ এখানে আমরা কি পেলাম? সমন্বয়ের কথা পেলাম। সুতরাং এখানে কারেক্ট আনসার কোনটি হবে? দেখুন, সমন্বয়বাদ। কারেক্ট আনসার কি? সমন্বয়বাদ। তারপর দেখুন 133 নম্বর প্রশ্নে কি বলেছে, এমনকি যারা পতিত পরিত্যক্ত। এখানে পরিত্যক্ত বলতে মূলত কি বোঝাতে চাওয়া হয়েছে? বন্ধু পরিত্যক্ত, ঈশ্বর পরিত্যক্ত, না সমাজ পরিত্যক্ত, না পরিবার পরিত্যক্ত? এখানে দেখুন, আমরা লাইনটা দেখি, লাইনটা দেখলে খুব সহজে আমরা দেখতে পারবো। উচ্চ নিচ, ধনী দরিদ্র, সকল শ্রেণীর, সকল সম্প্রদায়, এমনকি যারা পতিত পরিত্যক্ত। ঠিক আছে, এখানে দেখুন এই যে পরিত্যক্ত, এখানে উচ্চ নিচ ধনী দরিদ্র, এটা কোথায় থাকে? উচ্চ নিচ ধনী দরিদ্র আমাদের সমাজের মধ্যে থাকে, তাই না? এখানে ডাইরেক্ট দিয়ে দিয়েছে যে সম্প্রদায়, সকল সম্প্রদায় দিয়েছে। অর্থাৎ কি, যারা সমাজ থেকে অবহেলিত বা সমাজের ক্ষেত্রে যারা পতিত পরিত্যক্ত, সমাজ পরিত্যক্ত আমরা বলতে পারি। তো এখানে পরিত্যক্ত বলতে এখানে কারেক্ট আনসার কোনটি হবে? অপশন নাম্বার 3। অপশন নাম্বার 3 এখানে কারেক্ট আনসার। তারপর দেখুন, অনাসক্ত শব্দের বিপরীত শব্দ কোনটি গ্রহণযোগ্য? 134। অনাসক্ত শব্দের বিপরীত শব্দ 134। কারেক্ট আনসার কি হবে সেটা আপনারা কমেন্ট করুন ভাই। আপনারা খুব তাড়াতাড়ি করুন, এতক্ষণ তো আমি করলাম। বিপরীত শব্দ তো আপনারা পারবেন। অনাসক্ত শব্দের বিপরীত শব্দ হবে আসক্ত। আসক্ত, কিন্তু আসক্ত যেহেতু অপশনে নাই, সুতরাং আমরা কারেক্ট আনসার কোনটি দেব? উদাসীন, উদ্ধত, উদ্ধত না উৎসুক? এখানে কারেক্ট আনসার কোনটি হবে? অনাসক্তের বিপরীত শব্দ। তো অনাসক্তের বিপরীত শব্দ হবে কি? উৎসুক। ঠিক আছে, তো বাংলা ব্যাকরণের কি কি প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসবে? সম্পূর্ণ বাংলা সিলেবাসের উপর ভিত্তি করে, ব্যাকরণের সিলেবাসের উপর ভিত্তি করে আমরা একটা পিডিএফ বলতে পারেন বা ইবুক আমরা পিডিএফ আকারে তৈরি করেছি আপনাদের জন্য, যেখানে বাংলা ভাষার সম্পূর্ণ সিলেবাস, তাছাড়া প্রায় 650 প্লাস এমসিকিউস রয়েছে। যদি আপনারা ডাউনলোড করতে চান তো ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করবেন এবং আপনাদের কাছ থেকে মাত্র 50 টাকা চার্জ করা হবে। 50 টাকা পেমেন্ট করার পর আপনি আপনার মোবাইলে এই পিডিএফ ফাইলটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, এখানে 650 প্লাস এমসিকিউ রয়েছে। তাছাড়া বাংলা ভাষার সিটেট পরীক্ষায় যত ধরনের বাংলা ব্যাকরণ আমাদের পরীক্ষায় আসে, সব কয়টি বিষয় কিন্তু এখানে অ্যানালাইজ করে দেওয়া হয়েছে। তারপর দেখুন নেক্সট প্রশ্ন, সকলেই সেই একই ঈশ্বরকে ডাকছে, বাক্যটির নেস্তর্থক রূপ কোনটি? সকলেই সেই এক ঈশ্বরকে ডাকছে, কেউ কোনো এক ঈশ্বরকে ডাকছে না। সকলেই সেই এক ঈশ্বরকে ডাকছে না, সকলেই সেই এক ঈশ্বর ডাকছে তা না, কেউ কোনো ভিন্ন ঈশ্বরকে ডাকছে না। এই বাক্যটাকে আমরা নেস্তর্থক পরিণত যদি পরিণত করি, অর্থাৎ বাক্যটা হা বোধকে আছে, আমরা সেটাকে না বোধকে ট্রান্সফার করব, তখন সেটা কি হবে? কেউ কোনো ভিন্ন ঈশ্বরকে ডাকছে না, তার মানে সকলেই এক ঈশ্বরকে ডাকছে। আমরা বাক্যটিকে পজিটিভ থেকে নেগেটিভ করব, এমনভাবে করব যাতে করে বাক্যর অর্থটা পরিবর্তন না হয়। তো এই ছিল আমাদের আজকের যে প্যাসেজের যেগুলো প্রশ্নপত্র। এবার আমরা প্যাডাগজির প্রশ্নগুলো সলভ করবো, সবগুলো 136 থেকে 150 পর্যন্ত প্যাডাগজির প্রশ্ন সলভ করব। তো এবার প্যাডাগজির প্রশ্ন আমরা প্রথমে পড়ে নিই ভালো করে, এবং এই প্যাডাগজির প্রশ্নগুলো কিন্তু আপনারা সলভ করবেন ভাই, আপনারা। ঠিক আছে, আপনারা সলভ করবেন, দেখা যায় যাক আপনারা কতটুকু আপনাদের মধ্যে রয়েছে। প্রাথমিক শিক্ষার্থীদের পড়ানোর পরিকল্পনা করতে গিয়ে শিক্ষিকা সমগ্র শারীরিক প্রতিক্রিয়া মানে টোটাল ফিজিক্যাল রেসপন্স বা টিপিআর পদ্ধতির উপর জোর দেবেন বলে স্থির করলেন।
প্রদেয় পাঠে টিপিআর অন্তর্ভুক্ত করার জন্য তার কি করা উচিত? প্রাথমিক শিক্ষার্থীদের পড়ানোর পরিকল্পনা করতে গিয়ে শিক্ষিকার সমগ্র শারীরিক প্রতিক্রিয়া বা টোটাল ফিজিক্যাল রেসপন্স পদ্ধতির উপর জোর দেবেন বলে স্থির করলেন। একটা তিনি পড়াবেন, পড়ানোর ক্ষেত্রে তিনি টোটাল ফিজিক্যাল রেসপন্সের উপর তিনি জোর দেবেন। এই ক্ষেত্রে তার কি করা উচিত? অন্য সব কার্যাবলী সরিয়ে রেখে প্রশ্ন জিজ্ঞাসা করা এবং উত্তর দেওয়ার জন্য ছাত্রকে প্রণোদিত করা। ক্লাসে অবশ্যই কিছু পরিমাণে দৈহিক কার্যাবলী যোগ করা। তারপর কি? এমন কিছু কার্যাবলী রাখা যা শিশুদের নিজের নিজের জায়গায় বসে থাকতে এবং জোর বেঁধে পেয়ার ওয়ার্ক অথবা দলবদ্ধভাবে কাজ করতে সাহায্য করে। ক্লাসে অবশ্যই কিছু শ্রবণভিত্তিক কাজ যোগ করা। তো এক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে দেখুন, এখানে শারীরিক প্রতিক্রিয়া আমাদের থাকতে হবে। তো শারীরিক প্রতিক্রিয়া থাকলে এখানে দেখুন একটাই অপশন আছে, অপশন নাম্বার 2। ক্লাসে অবশ্যই কিছু পরিমাণে দৈহিক কার্যাবলী যোগ করতে হবে। সুতরাং শারীরিক মানে দৈহিক আমরা বুঝতে পারি যে টোটাল ফিজিক্যাল রেসপন্স। তো এখানে যেহেতু একটাই অপশন আছে দৈহিক, আমাদের কনফিউশনের কোনো ব্যাপার নেই, এটাই হবে আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার 100%। তারপর দেখি, কোনো ভাষা শেখা মানে হচ্ছে সেই ভাষার নিয়মাবলী শেখা। কোনো একটা ভাষা শেখা সেটার মানে হচ্ছে সেই ভাষার নিয়মগুলি আমরা শিখব। কোনো একটা ভাষা শেখা মানে হচ্ছে সেই ভাষার নিয়মগুলি শেখা। তো ব্যাকরণ শিক্ষণের কোন পদ্ধতিটি এই বিশ্বাসের পোষকতা করে? ঠিক আছে, ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, অবরোহী পদ্ধতি, আরোহী পদ্ধতি না যোগাযোগমূলক পদ্ধতি? কারেক্ট আনসার কোনটি হবে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। কোনো ভাষা শেখাই হচ্ছে সেই ভাষার নিয়মাবলী শেখা। তো ভাষা শেখাই মানে প্রথমে নিয়মগুলি শিখতে হবে। আর নিয়মগুলি আমরা প্রথমে কোথায় শিখি? আমরা প্রথমে অবরোহী পদ্ধতি শিখি ব্যাকরণ শিক্ষণের ক্ষেত্রে। সুতরাং এটা কারেক্ট আনসার হবে অবরোহী বা ডিডাকটিভ মেথড। শিক্ষক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাধীন লিখন বা ফ্রি রাইটিং এর কাজ দেবার পরিকল্পনা করেন। একজন শিক্ষক ভাবলেন যে আমি আমার শিক্ষার্থীদের স্বাধীন লিখন বা ফ্রি রাইটিং এর কাজ দেব। তিনি পরিকল্পনা করলেন যে আমার শিক্ষার্থীদের আমি ফ্রি রাইটিং এর কাজ দেব। এক্ষেত্রে তার কোনটির উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত? এক্ষেত্রে তিনি কোন বিষয়ের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন? শিক্ষার্থীদের হাতের লেখার উপর। ফ্রি রাইটিং মানে বুঝতে পারছেন তো, ফ্রি রাইটিং মানে কি স্বাধীন লিখন। মানে ছাত্রদেরকে বলা হবে যে তোমাদের যা ইচ্ছা তোমরা তা লেখো, কিন্তু লেখো। তোমাদের যা ইচ্ছা হয় তোমরা লেখো, যেভাবে ইচ্ছা হয় সেইভাবে লেখো, কিন্তু তোমরা লেখো। এই ক্ষেত্রে শিক্ষক কি করতে পারেন, কিসের উপর গুরুত্ব দেবেন? শিক্ষার্থীদের হাতের লেখার উপর, মানে কার কতটুকু লেখা হ্যান্ডরাইটিং সুন্দর হয়েছে সেটার উপর তিনি দৃষ্টি দেবেন। তারপর বলেছে আদেহ বা যথার্থতার উপর, কন্টেন্টের উপর তিনি যথার্থ জোর দেবেন। আদেহর সাবলীলতার উপর, ফ্লুয়েন্সি, লেখাটার ফ্লুয়েন্সি কেমন হলো, যথার্থ এবং সাবলীলতা উভয়ের ব্যাপারে। এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমরা হবে অপশন নাম্বার 3, আদেহের অর্থাৎ সাবলীলতার উপরে সেটা জোর দেওয়া হবে। তারপর দেখুন 139 প্রশ্নে কি বলেছে, টপ ডাউনের অর্থ হচ্ছে সামগ্রিক অর্থবোধের উপস্থাপনা। টপ ডাউন কথার অর্থ হচ্ছে কি সামগ্রিক অর্থবোধের উপস্থাপনা। এবং বটম আপের অর্থ কি? তো এই ক্ষেত্রে বটম আপের অর্থ কি? ছোট ছোট উত্তরমূলক প্রশ্ন জিজ্ঞাসার উপর গুরুত্ব দেওয়া। টপ ডাউন যদি সামগ্রিক অর্থবোধের উপস্থাপনা হয় তাহলে বটম আপ কি? ছোট ছোট উত্তরমূলক প্রশ্ন জিজ্ঞাসা, মানে এমসিকিউ টাইপের কোয়েশ্চনগুলো। এমসিকিউ যদি না বলেন তাহলে 1 মার্কেরও বলতে পারেন। ঠিক আছে, 1 মার্কের প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন। পাঠ্যবস্তু ও বিমূর্ত ধারণাগুলির উপর গুরুত্ব, এখানে বিমূর্ত ধারণা দিতে হবে। আমরা বটম আপে কখনো মানে বিমূর্ত দেওয়া হয় সেই ধরনের কোনো কথা নয়। প্রি রিডিং এর উপর গুরুত্ব প্রদান, আমরা পড়লামই না, পড়ার আগেই আমরা রিডিং এর সম্বন্ধে গুরুত্ব কি করে দেব, সেটা হলো না। পাঠের অন্তর্গত শব্দ এবং শব্দ গুচ্ছগুলির উপর গুরুত্ব প্রদান। বটম আপ মানে ছোট থেকে বড় যাব। প্রথমে শব্দ, প্রথমে বর্ণ, ঠিক আছে, সবার প্রথমে বর্ণ বুঝতে হবে, তারপর অক্ষর বুঝতে হবে। তারপর আপনারা বলবেন যে বর্ণ এবং অক্ষর তো সেম, কিন্তু বর্ণ এবং অক্ষর কিন্তু আসলে সমান না। আপনারা যদি আমার ছন্দের ক্লাসটি দেখে থাকেন, ছন্দ এবং অলংকার কিন্তু প্রত্যেক পরীক্ষায় আসে। ছন্দ এবং অলংকারের ছন্দের ক্লাসটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন বর্ণ এবং অক্ষর কিন্তু এক জিনিস নয়। তো প্রথমে তাদেরকে বর্ণ শিখতে হবে, অত ছোট থেকে বড় আকারে যাবে আর কি। প্রথমে বর্ণ শিখবে, তারপর অক্ষর শিখবে, তারপর শব্দ শিখবে, তারপর শব্দাংশ শিখবে।
ঠিক আছে। তারপর কতগুলি শব্দ মিলে একটা বাক্য লিখবে, তারপর কতকগুলা বাক্য লিখবে, তখন একটা প্যারাগ্রাফ হয়ে যাবে, তারপর একটা স্টোরি হয়ে যাবে, তারপর একটা বই হয়ে যাবে। তো এটা হচ্ছে ছোট থেকে বড়, এটা হচ্ছে কি বটম আপের অ্যাপ্রোচের মেথড। সুতরাং পাঠের অন্তর্গত শব্দ এবং শব্দ গুচ্ছগুলির উপর গুরুত্ব প্রদান 139 এর কারেক্ট আনসার। তারপর দেখুন 140, নিচের কোনটি একজন ভাষা শিক্ষকের প্রাথমিক দায়িত্ব? আরে ভাই এই প্রশ্নের আনসার কিন্তু আমি দিচ্ছি না ভাই, সত্যি কথা বলতে গেলে এই প্রশ্নের আনসার আমি কিন্তু আপনাদের দেব না। আপনারা কারেক্ট আনসার কি হবে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, কারণ এত সহজ প্রশ্ন ভাই, এটা আপনাদের জন্য আমাদের তরফ থেকে থাকছে হোম টাস্ক বা আপনাদের টাস্ক বলতে পারেন। এই প্রশ্নের কারেক্ট আনসার কি হয় আপনারা স্ক্রিনশট মেরে রেখে দিন এবং এই প্রশ্নের কারেক্ট আনসার অবশ্যই কমেন্ট বক্সে আমাদের এক্ষুনি জানিয়ে দিন। নিচের কোনটি একজন ভাষা শিক্ষকের প্রাথমিক দায়িত্ব? শিক্ষার্থীদের পাঠ দান করা এবং পড়ানো, শিক্ষার্থীদের যোগাযোগমূলক প্রয়োজনগুলি শনাক্ত করা, তার কি যোগাযোগ রয়েছে, তার প্রয়োজন কি রয়েছে সেগুলি চিহ্নিত করা, শিক্ষণের উপযোগী আদেহ বা বিষয় নির্বাচন করা, শিক্ষার্থীদের বিভিন্ন শ্রেণীতে বর্গীকৃত করা। ভাষা শিক্ষকের প্রাথমিক দায়িত্ব কি? এই চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট আনসার হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি। একটি ছোট্ট শিশু একটি বই হাতে তুলে নিল, সেই বইটাকে উল্টে ধরলো এবং পৃষ্ঠাগুলি উল্টাতে শুরু করলো। এটা কি? অনপেক্ষিত সমাধান দক্ষতা, অনপেক্ষিত সাক্ষরতা দক্ষতা, অনপেক্ষিত পাঠ্যক্রম, না অনপেক্ষিত বিশ্লেষণ সমূহ? ইমার্জেন্ট সলিউশন স্কিল, ইমার্জেন্ট লিটারেসি স্কিল, ইমার্জেন্ট কারিকুলাম, ইমার্জেন্ট প্রপার্টিস। এটা কারেক্ট আনসার হবে কি ইমার্জেন্ট লিটারেসি স্কিল। লিটারেসি স্কিলে আমাদের এরকম হয়, ইমার্জেন্ট লিটারেসি স্কিলে যে শিশুরা প্রথমে বইটাকে উল্টে ধরলো, তারপর উল্টা অবস্থায় সে বইটাতে পাতা উল্টানো শুরু করলো, মানে সে বইটার মানে সোজা দিক কোনটা এবং উল্টো দিক কোনটা সেটা সে বুঝতে পারে না। এটা হচ্ছে তার অনপেক্ষিত সাক্ষরতা দক্ষতা। তারপর দেখুন মন্তব্য এবং কারণ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, প্রত্যেক পরীক্ষা দেখেছি আমরা। শিক্ষার্থীদের ভাষা আয়ত্তীকরণের মূলে আছে নিহিত বংশানুগতির পূর্ব প্রস্তুতি, এক্ষেত্রে পরিবেশের কোনো ভূমিকা নাই। 142 নম্বর প্রশ্নে কি বলেছে দেখুন। তার কারণ ভাষা অর্জনের ক্ষেত্রে শিক্ষার্থী কেন্দ্রিক শ্রেণীকক্ষ পরিবেশের খুবই বড় প্রভাব থাকে। এখানে দেখুন কোনটা শুদ্ধ কোনটা বলে একটু ভাবুন তো। 142 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? ভাষা যখন একটা শিশু আয়ত্ত করবে তখন তার মূলে আছে বংশানুগতির পূর্ব প্রস্তুতি, এক্ষেত্রে পরিবেশের কোনো প্রভাব নাই বলেছে। কিন্তু দেখুন ভাষা যদি আমরা আয়ত্ত করতে যাই ল্যাঙ্গুয়েজ একুইজিশন, তো ল্যাঙ্গুয়েজ একুইজিশনের ক্ষেত্রে আমাদের বংশানুগতির রয়েছে পূর্ব প্রস্তুতি মানছে, কিন্তু এনভায়রনমেন্টে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা পরিবেশ থেকেও কিন্তু অনেক কিছু শিখতে পারি, ঠিক আছে। তো হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট, হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট মানে বংশগতি ইনটু পরিবেশ, বংশগতি ইনটু পরিবেশ, এই দুটা মিলিয়ে হয় আমাদের কি শিকড়, ঠিক আছে। সুতরাং এখানে বংশগতির সঙ্গে আমাদের পরিবেশেরও কিন্তু একটা সম্পর্ক রয়েছে, কিন্তু এখানে বলেছে কি পরিবেশের কোনো ভূমিকা নাই। তো পরিবেশের যেহেতু কোনো ভূমিকা নেই বলেছে তার মানে এটা শুদ্ধ নয়, এটা হচ্ছে ভুল। তারপর আমরা কারণটা দেখি। ভাষা অর্জনের ক্ষেত্রে শিক্ষার্থী কেন্দ্রিক শ্রেণীকক্ষ পরিবেশের উপর বড়ই প্রভাব থাকে, ঠিক আছে। শিক্ষার্থী কেন্দ্রিক শ্রেণীকক্ষ হতে হবে, সেটা পরিবেশের উপর খুব বড় প্রভাব দিবে, সেটা কারেক্ট। সুতরাং এটা কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার এ। A1 এ ভুল কিন্তু আর ঠিক, ঠিক আছে, বুঝতে পারেন আশা রাখছি। তারপর দেখুন 133 কি বলেছে আমাদের 143, পঠন শিক্ষণের একটি পদ্ধতি হচ্ছে উপস্থিত প্রসঙ্গটির প্রেক্ষিতে শব্দাবলীর অর্থ অনুধাবনের উপর জোর দেওয়া, একে কি বলা হয়? পঠন শিক্ষণের একটি পদ্ধতি হচ্ছে কি উপস্থিত যেটা প্রসঙ্গ রয়েছে এই প্রসঙ্গটির প্রেক্ষিতে শব্দাবলীর অর্থ অনুধাবনের উপর জোর দিতে হবে। পঠন শিক্ষণের একটা পদ্ধতি হচ্ছে কি উপস্থিত যেটা প্রসঙ্গ থাকবে ওই প্রসঙ্গটির ভিত্তিতে আমরা শব্দের কি অর্থ রয়েছে অর্থটা আমরা অনুমান করতে পারবো। একদম আমরা এইভাবে করি সবসময় সচরাচর, কিন্তু এটাকে আমরা কি বলি সেটা আমরা জানি না। সাংগঠনিক পদ্ধতি, যোগাযোগমূলক পদ্ধতি, গোড়া থেকে ঊর্ধ্বমুখী বা বটম আপ পদ্ধতি, ছোট থেকে বড়, তারপর সমগ্র ভাষা পদ্ধতি। এটা কারেক্ট আনসার কি হবে? 143। আপনারা কমেন্ট করছেন ভাই, কি হলো ভাই? কারেক্ট আনসার কি হবে? আরে ভাই আপনারা কমেন্ট করছেন না, কারেক্ট আনসার কি হবে? আপনাদের কমেন্ট করতে হবে তো। আপনারা যদি কারেক্ট আনসার না বলেন আমি একলাই বলে যাবো, তো সে কি করে সম্ভব ভাই?
লার্নিং এবং শিখন দুতরফা হতে হবে, শিক্ষক এবং ছাত্র। আপনারা শিখছেন কিছু না কিছু, তার মধ্যে আপনাকেও রেসপন্স করতে হবে, তাই না? আপনি যদি একটু রেসপন্সই না করেন তাহলে আর কিসের কি হলো ভাই? কারেক্ট আনসার কি হবে? 143। তাড়াতাড়ি ধার কমেন্ট করবে, কি হলো? আমরা যেটা শিখব, শিখনের ক্ষেত্রে যে প্রসঙ্গ অনুযায়ী কিন্তু সেই শব্দের অর্থগুলা পরিবর্তন হয়। অনেক শব্দের অনেক পরিবর্তন হয়, তাই না? এটা হচ্ছে কি সমগ্র ভাষা পদ্ধতি। একটা শব্দ আছে বিভিন্ন সেন্টেন্সে বিভিন্নভাবে ব্যবহৃত হয়, ঠিক আছে? তারপর 144, কোনো ভাষায় ভাবতে এবং বলতে পারার সামর্থ্য হচ্ছে, কোনো একটা ভাষায় যদি আমরা ভাবতে পারি এবং বলতে পারি, এটা আমার একটা সামর্থ্য। তো এই সামর্থ্যকে আমি কি বলবো? অধি ভাষাতাত্ত্বিক সামর্থ্য, ধ্বনিতাত্ত্বিক সচেতনতা, না একটি কুশল অর্থাৎ বক্তা, অনপেক্ষিত সাক্ষরতা। তো কোনো ভাষায় ভাবতে এবং বলতে পারার আমার যেটা সামর্থ্য রয়েছে এটাকে আমি বলবো অধি ভাষাতাত্ত্বিক বা মেটা লিঙ্গুইস্টিক অ্যাপ্রোচ বা সামর্থ্য। এক মা তার দ্বিতীয় শ্রেণীর শিশুর শিক্ষিকাকে বললেন যে তিনি লক্ষ্য করেছেন তার শিশু সন্তানটি মাঝে মধ্যে এমন সব কথা বলছে যা পরিবারের বড়দের বা অন্য সন্তানদের মুখে শুনেনি। এটা কিভাবে সম্ভব? প্রশ্নটির যথাযথ উত্তর কোনটি হবে? দেখুন, একটা মা লক্ষ্য করলেন যে তার দ্বিতীয় শ্রেণীর একটা শিশুর যে শিক্ষিকা তাকে বললেন, তিনি লক্ষ্য করলেন যে তার শিশু সন্তানটি মাঝে মাঝে এমন সব কথা বলে যেটা সে পরিবারের বড়দের বা অন্য কারো কাছ থেকে সে কখনো শুনেনি, কিন্তু সেটা বলে। এই প্রশ্নের যথাযথ উত্তর কোনটি? গঠন বা নির্মাণবাদী পদ্ধতি অনুযায়ী শিশুরা নতুন ভাষা আবিষ্কার করতে সক্ষম হয়। শিশুরা নতুন ভাষা আবিষ্কার করতে পারে। শিশুরা কেবলমাত্র অনুকরণের মাধ্যমেই ভাষা শেখে। মানব মস্তিষ্ক আভ্যন্তরীণভাবেই ভাষা শিখনের জন্য প্রস্তুত থাকে। আমরা যখন শিশুদের ভাষা বিকাশের ক্ষমতাকে জোরদার করে তুলি তখন সে ভাষা শেখে। তো কোয়েশ্চন নাম্বার 145 কারেক্ট আনসার কি হবে বলুন তো? এটা কারেক্ট আনসার হবে মানব মস্তিষ্ক আভ্যন্তরীণভাবেই ভাষা শিখনের জন্য প্রস্তুত থাকে। প্যাডাগজির ভাষায় কেবলমাত্র শব্দটা আবার সবসময় নেগেটিভ। এবং ছোট্ট শিশুরা, একদম ছোট্ট শিশু ভাবুন, সে কি নতুন ভাষা আবিষ্কার করতে পারবে? মোটেই না, ক্যান্সেল গেল। আমরা যখন শিশুর ভাষা বিকাশের ক্ষমতাকে জোরদার করে তুলি তখন সে ভাষা শেখে। তা আমরা যা বলিনি, যা বলবো তা না শিখবে। এখানে বলেছে কিছু বলা হয়নি তবুও শিখেছে, তার মানে আমি কোথায় তাকে জোর দিলাম? ঠিক আছে? সুতরাং এখানে কারেক্ট আনসার হবে মানব মস্তিষ্ক আভ্যন্তরীণভাবেই ভাষা শিখনের জন্য প্রস্তুত থাকে। নেক্সট, প্রারম্ভিক সাক্ষরতাকে সুগম করার অন্যতম কৌশল হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক এবং একটি শিশু একই বই নিয়ে বসবে। সেখানে প্রাপ্তবয়স্ক শিশুটিকে প্রশ্ন করবে এবং কথা বলার জন্য প্রোৎসাহিত করবে। এরপর ভূমিকা বদল হবে, এবার শিশুটি প্রাপ্তবয়স্ককে প্রশ্ন করবে। এই বিশেষ কৌশলটিকে কি বলা হবে? প্রারম্ভিক সাক্ষরতাকে যদি শুধু সুগম করতে চাই তাহলে এটা কৌশলে বলেছে, কি বলেছে? একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং একটি শিশু একই বই নিয়ে বসবে, যেখানে প্রাপ্তবয়স্ক শিশুটাকে প্রশ্ন করবে আর কথা বলার জন্য উৎসাহিত করবে। তারপর ভূমিকাটা পরিবর্তন হবে, শিশুটা প্রশ্ন করবে প্রাপ্তবয়স্ককে। তো এই যে কৌশলটাকে আমরা কি বলবো? গল্পকথন, আদর্শ পাঠ, অংশীদারি পাঠ, না সংলাপ ভিত্তিক পাঠ? স্টোরি টেলিং, মডেল রিডিং, শেয়ার্ড রিডিং, না ডায়লগ রিডিং? এটা 146 প্রশ্নের কারেক্ট আনসার কি হয়ে যাবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। এটা যেহেতু দুজনে মিলে পরপর ভূমিকা চেঞ্জ করতে, সেই হেতু এটা হচ্ছে কি সংলাপ ভিত্তিক পাঠ বা ডায়লগ রিডিং। শিক্ষক শিক্ষার্থীর শ্রবণ দক্ষতার বিকাশ ঘটাতে পারেন। একজন শিক্ষক শিক্ষার্থীর শ্রবণ দক্ষতার বিকাশ ঘটাতে পারেন কিভাবে? শিক্ষার্থীকে নিষ্ক্রিয়ভাবে সবকিছু শুনতে দেওয়ার মাধ্যমে। তুমি সব নিষ্ক্রিয়ভাবে সবকিছু শুনো, সে যদি নিষ্ক্রিয়ভাবে যদি শুনে তাহলে সেটা তার পক্ষে কখনো শেখা হলো না। ক্লাসের ভিতরে এবং বাইরে শিক্ষার্থীর সঙ্গে ধারাবাহিকভাবে কথা বলা, সবসময় কথা বলো কথা বলো কথা বলো কথা বলতে বলতে সেটা শ্রবণ দক্ষতা হলো না। অন্যান্য দক্ষতার সঙ্গে যুক্ত না করে কেবল, আমি আগে বলেছিলাম কেবল থাকলেই কেটে দেবেন। এবার দেখুন কারেক্ট আনসার 3টা কাটলাম, আলটিমেটলি অপশন 4 কারেক্ট হবেই হবে। শিক্ষার্থীকে বিভিন্ন সূত্র, সূত্র মানে কি বিভিন্ন সোর্স, বিভিন্ন সোর্সেস থেকে এবং লোকজনদের কথাবার্তা শোনার এবং শ্রবণ ভিত্তিক কার্যাবলীতে
নিযুক্ত হওয়ার জন্য সুযোগ সৃষ্টি করতে হবে, তাকে অপরচুনিটি দিতে হবে, সুযোগ দিতে হবে। সুতরাং অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন আরেকটা মন্তব্য এবং কারণ আসছে, কি দেওয়া আছে, প্রাথমিক স্তরে ভাষাগত নির্ভুলতা বা শুদ্ধতার গুরুত্ব সবচেয়ে বেশি। তার কারণ হচ্ছে কি, ব্যাকরণ প্রাথমিক পাঠ্যক্রমের একটি অবিচ্ছেদ্য অংশ। প্রাথমিক স্তরে ভাষাগত নির্ভুলতা এবং শুদ্ধতার গুরুত্ব সবচেয়ে বেশি নয়। সেটা প্রাথমিক স্তরে ভাষাগত নির্ভুলতা আমরা কেমন করে করতে পারবো? ভাষাগত ভুলও তো হতে পারে প্রাথমিকভাবে। সুতরাং সেটা হলো না। কারণ সেটাকে বলেছে ব্যাকরণ প্রাথমিক পাঠ্যক্রমের একটা অবিচ্ছেদ্য অংশ। কারণ ব্যাকরণ আমাদের জানতে হবে, সেটা একটা অংশ হিসেবে ধরে নেওয়া হয়। সুতরাং এ ভুল, কিন্তু আর ঠিক ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। ভাষার প্রকৃতি, আরেকটা হচ্ছে ভাষা শিখনের প্রকৃতি এবং শিক্ষা বিজ্ঞানের অর্থাৎ প্যাডাগজির আঙ্গিনায় এ দুইয়ের প্রয়োগ যোগ্যতা বিষয়ক তাত্ত্বিক বা বিশ্বাসগত যেটা অবস্থান সেটা কি? ভাষার প্রকৃতি এবং ভাষা শিক্ষণের প্রকৃতি, ভাষার প্রকৃতি, ভাষা শিক্ষণের প্রকৃতি এবং শিক্ষা বিজ্ঞানের যেটা প্যাডাগজি, প্যাডাগজির মধ্যে তারা যে অ্যাপ্লাই যেটা করবে, যোগ্যতা যখন প্রমাণ হবে, প্রয়োগ যোগ্যতা, সেটাকে অবস্থানটাকে আমরা কি বলবো? 149, সেটা হবে পদ্ধতি বা অ্যাপ্রোচ। অর্থাৎ ভাষা শিখন, ভাষা শিখনটা কিভাবে শেখাতে হবে, কোন প্যাডাগজি, কোন সিস্টেমে শেখাতে হবে, সেটা আমাদেরকে কে শিখাবে? অ্যাপ্রোচে শিখাবে, ঠিক আছে, বা পদ্ধতি আমাদের শেখাবে। তারপর দেখুন লাস্ট প্রশ্ন, গঠনগত মূল্যায়ন, এটা কেটে দিন। গঠনগত মূল্যায়ন অর্থাৎ ফরমেটিভ এভলিউশন কি? ফরমেটিভ এভলিউশনটা হচ্ছে অপরিবর্তনীয়, যা শিখন প্রক্রিয়ার মধ্যে ঘটে চলে, ঘটমান উন্নয়ন এবং উৎকর্ষ সম্পাদনের জন্য সম্পর্কিত, পূর্ব নির্দিষ্ট অথবা পাঠ্যক্রমের একটি নির্দিষ্ট পর্যায়ে পালিত দায়িত্ব। তো এটা কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 3। সেটা হচ্ছে কি ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্রুভমেন্ট। আমরা সবসময় শিশুদের ডেভেলপমেন্ট করার জন্য এবং ইমপ্রুভমেন্ট করার জন্য, তার উন্নয়ন করার জন্য বা উন্নয়নটা সাধন করার জন্য, সম্পাদন করার জন্য আমরা সবসময় কি করি? গঠনগত মূল্যায়ন বা ফরমেটিভ এভলিউশন আমরা নিয়ে থাকি। তো এই ছিল আজকের ক্লাসের টোটাল 30টি প্রশ্ন। তো এই ধরনের ক্লাস আপনারা পরবর্তী সময় আরও অনেকগুলো পাবেন। সুতরাং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক একটি অবশ্যই করে দেবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে অবশ্যই কথা বলবো, সুতরাং চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন আপনার মোবাইলে সবার প্রথমে চলে যাবে। ধন্যবাদ।